গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দৈরত। আজ পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। কামালের চোখের অবস্থা খুব খারাপ হয়েছে। আগে মাঝে মাঝে পানি পড়ত, এখন ক্রমাগত পড়ে। রোদে বের হলে যন্ত্রণা হয়, চিনচিনে ব্যথা হয়। ঘন কালো রঙের চশমা একটা সে কিনেছে। সেই চশমা চোখে দিলে দিনে দুপুরে ঢাকা শহর অন্ধকার হয়ে যায়, কাউকে চেনা যায় না। এও এক যন্ত্রণা। ঢাকা শহরে প্রতিটি লোকের মুখের দিকে তাকিয়ে পথ হাঁটতে হয়, চিনে চিনে পথ চলা। এখন সেটা সম্ভব হচ্ছে না। পথ চলতে হচ্ছে অন্ধের মতো। তার মতো মানুষের জন্যে এটা খুবই বিপজ্জনক। একদিন দুপুরে গুলিস্তানের মোড়ে তাকে পেছন থেকে কে যেন ডাকল। কে, কামাল সাহেব না? এইসব ক্ষেত্রে কামাল কখনো মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকায় না, দ্রুত সরে পড়তে চেষ্টা করে। সেদিনও তাই করল। প্রায় লাফ দিয়ে চলন্ত একটা বেবি ট্যাক্সিতে উঠে পড়ল। বেবি ট্যাক্সিওয়ালা তার দিকে ফিরতেই বলল, তাড়াতাড়ি যাও পিজি, পেটে ব্যথা উঠেছে, মরে যাচ্ছি। বেবি ট্যাক্সিওয়ালা ঝড়ের গতিতে বেবি ট্যাক্সি পিজিতে নিয়ে এলো। কামাল ভাড়া মিটিয়ে শিশু পার্কের দিকে হাঁটা ধরল। বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে রইল হতভম্ব হয়ে। পেটে ব্যথার রোগী শিশু পার্কে যায় কেন? ঢাকা শহরে কামালের চেনা লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা তার জন্য খুবই খারাপ। বছর চারেকের জন্য এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া দরকার। মুশকিল হচ্ছে, যেতে ইচ্ছা করছে না। আলস্য এসে গেছে। বেশিরভাগ সময় এখন সে ঘরেই থাকে। খবরের কাগজ পড়ে, ঘুমায়। কিছু জমা টাকা আছে, এগুলি শেষ না হওয়া পর্যন্ত সে এইভাবেই থাকবে। ঝামেলায় যেতে ইচ্ছা করে না। রোজ সন্ধ্যাবেলা সোমার জন্যে তার কেন জানি খুব খারাপ লাগে। মনে হয় মেয়েটা বড় ভালো ছিল, আমার সঙ্গে থেকে খুব কষ্ট করে গেল। সোমার কেমন যেন শীত শীত লাগছে। বাইরে বৃষ্টি হচ্ছে বোধহয়। ফ্যানের শোঁ শব্দে কিছুই শোনা যাচ্ছে না। বিজু ফ্যানটা ভালো কেনেনি, এত শব্দ হবার তো কথা না। সোমা উঠে বসল। পাশের খাটে উর্মি কেমন এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। উর্মির জীবনটা কেমন হবে কে জানে। এই ব্যাপারটা আগে ভাগে জানা থাকলে ভালো হতো। নিজেকে প্রস্তুত করে রাখা যেত। পৃথিবী বড় রহস্যময় জায়গা, সব রহস্যে ঢাকা। আগে থেকে কিছুই জানা যায় না। স্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমা খালি পায়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াল। বৃষ্টি পড়ছে ঠিকই। বিজু শুয়েছে বারান্দায়। বৃষ্টির ছাঁট লাগছে গায়ে, তবু ঘুম ভাঙছে না। সে এসে বিজুকে বিপদে ফেলে দিয়েছে। নিজের ঘর ছেড়ে বেচারাকে ঘুমোতে হচ্ছে বারান্দায়। সোমা ডাকল, এ বিজু। বিজু সঙ্গে সঙ্গে জবাব দিল, কি আপা? জেগেছিলি নাকি? বৃষ্টিতে ভিজছিস তো, ভেতরে গিয়ে ঘুমো, আমি উর্মির সঙ্গে শুব। দু এক ফোঁটা পানিতে আমার কিছু হয় না আপা। বলতে বলতে বিজু মশারির ভেতর থেকে বের হয়ে এলো। হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বের করল। সোমা তাকিয়ে আছে। কত ছোট দেখেছে তাকে। ঘরময় হামাগুড়ি দিত, একটু পরপর বলতো হাউ। এই ছেলে বয়স্ক লোকের ভঙ্গিতে মুহূর্তে সিগারেটের প্যাকেট বের করে, কায়দা করে ধোঁয়া ছাড়ে। আপা। কি? এ বাড়িতে রাতে তোমার ভালো ঘুম হচ্ছে না, তাই না? হবে না কেন, হয়। একটু পরপর বিছানা থেকে ওঠো, পানি খাও, বারান্দায় হাঁটাহাঁটি করো, আবার গিয়ে শো। তুই এত সব দেখিস কখন? জেগে থাকিস? তোরও ঘুম হয় না? হয়, তবে কম হয়। আমি বিছানায় শুয়ে নানান চিন্তা করি। কি চিন্তা ভাবনা? দ্রুত কিভাবে বড় লোক হওয়া যায়। এখনই মাথায় এই চিন্তা? এখনই। এবং দেখবে আমি হয়ে ছাড়ব। পুতু পুতু লাইফ অসহ্য। বিয়ে পাশ করে পড়াশোনায় স্টপ করে দেব। তারপর? তারপর কি? এখন বলবো না, আছে অনেক পরিকল্পনা। প্রথম পরিকল্পনা হচ্ছে বড় চাচার উচ্ছেদ। কিরকম কায়দা করে এটা করি সেটাই শুধু দেখো। ছি বিজু, ছি। বিজু কোনো উত্তর করল না, নিজের মনে হাসল। সোমা বারান্দায় রাখা চেয়ারে বসল। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। চা খাবে নাকি আপা? ফ্লাস্কে চা আছে, খেতে পারো, দেব? দে। বিজু উঠে চা ঢালল, আপার জন্যে এবং তার নিজের জন্যে। আপা। বল। ওইখানে তুমি অনেক কষ্ট করেছ, আর তোমাকে কষ্ট করতে দেব না। তোমার ঝামেলাটা যখন হয় তখন আমি ছোট ছিলাম। আমার বয়স একটু বেশি হলে ঘটনা অন্যরকম হতো। তুই বিরাট দায়িত্ববান হয়েছিস মনে হয়। হ্যাঁ, হয়েছি। তোমাদের ভালো লাগুক বা না লাগুক, দায়িত্ববান কিন্তু হয়েছি। বিজু চুপ করে গেল। সে বৃষ্টি দেখছে। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে।
একটা ব্যাঙ লাফিয়ে বারান্দায় উঠেছে, এখন ঢুকতে চাচ্ছে। বিজু তা দেখেও চুপ করে আছে। সোমা মৃদু গলায় বলল, বিজু, বলো, ওই প্রফেসর সাহেব কি এখন আছেন? মানে ওই যে... জানি কার কথা বলছো। হ্যাঁ, আছেন। ওই বাড়িতেই? হুম। কেমন আছেন তুই কিছু জানিস? ভালোই আছেন, খারাপ থাকবেন কেন? তবে বেচারার বউ মারা গেছে। কবে? তা প্রায় 2 বছর। মারা যাবার আগে ভদ্রমহিলার পুরোপুরি মাথা খারাপ হয়ে গেল। গলায় মাইক লাগিয়ে রাত দিন চেঁচাত, কানে আঙুল দিতে হয় এমন সব গালাগালি, বিশ্রী অবস্থা। সোমার খুব ইচ্ছা করছে জিজ্ঞেস করতে, ভদ্রলোক কি আবার বিয়ে করেছেন? জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। বিজু কি মনে করবে কে জানে। ভদ্রলোক কি আবার বিয়ে করেছেন? বিজু কঠিন স্বরে বলল, না। ব্যাঙটা এখনও লাফালাফি করছে। বিজু তার চায়ের কাপের গরম চা ব্যাঙটার উপর ঢেলে দিল। দোতলা বাড়িটা আগের মতোই আছে। নারিকেল গাছ দুটি বড় হয়েছে। আগে যেখানে ফুলের বাগান ছিল সেখানে টিনের ছাদ দেওয়া গ্যারেজ। বাড়ির পাঁচিল ভেঙে আরও উঁচু করা হয়েছে। এছাড়া সব আগের মতো। সোমা গেট দিয়ে ঢুকে একটু ইতস্তত করতে লাগল। সরাসরি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাওয়া কি ঠিক হবে? শোভন হবে? একতলায় কাউকে দেখা যাচ্ছে না। দেখা গেলে জিজ্ঞেস করা যেত, প্রফেসর সাহেব কি আছেন? একতলার বাসিন্দাদের জানার কথা না প্রফেসর আছেন কি নেই, তবু জিজ্ঞেস করা। সোমা সিঁড়ি বেয়ে উঠতে লাগল। একবার শুধু মনে হল, কেন সে যাচ্ছে? মনের ভেতর সেই প্রশ্ন তাকে কাবু করেই ফেলত। যদি দোতলার সিঁড়ি দিয়ে কাজের মেয়েটি না নামত। খালি বালতি হাতে সে নামছে। সোমাকে দেখে বলল, কারেসা নাফা? প্রফেসর সাহেব কি আছেন? জি আছেন, একটু আগে দেখছি। কাজের মেয়েটি তাকিয়ে আছে। তার চোখের সামনে থেকে নেমে চলে যাওয়া যায় না। সোমা দরজার কলিং বেলে হাত রাখল। দরজা খুলল। সোমা শুকনো গলায় বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, এসো সোমা, এসো। সোমার পা যেন মেঝেতে আটকে গেছে, সে নড়তে পারছে না। ভদ্রলোক চশমার ভেতর দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বয়স তার মধ্যে তেমন ছাপ ফেলতে পারেনি। শরীর একটু ভারী হয়েছে। কানের কাছে কিছু চুল রূপালি হয়ে গেছে। এতে তাকে আরও যেন সুন্দর দেখাচ্ছে। দাঁড়িয়ে আছো কেন সোমা, এসো। আমি ভেবেছিলাম আপনি আমাকে চিনতে পারবেন না। কেন চিনতে পারবো না বলো তো? তুমি তো বদলাওনি, আগের মতোই আছো। তোমার বয়স বাড়েনি, এখনো খুকির মতোই লাগছে। বসো এখানে, বসো। আজ যাই, অন্য একদিন আসব। সোমা বসতে বসতে বলল, বাসায় কেউ নেই? কাজের একটা ছেলে এসেছে, কি যেন আনতে গেছে, এসে পড়বে। ও এলেই তোমাকে চা দেব। আপনার মেয়ে কোথায়? ওকে মেয়েদের ক্যাডেট কলেজে দিয়েছি, ময়মনসিংহ। জানো বোধ হয়। হ্যাঁ জানি। একটু বসো, আমি সিগারেট নিয়ে আসি। আগে সিগারেট খেতাম না, এখন হয়েছে চেন স্মোকার। উনি সিগারেট আনতে অনেক দেরি করলেন। সোমা একা একা বসে রইল। আশ্চর্য, এই বাড়ির বারান্দায় একা একা বসে থাকতে তার খারাপ লাগছে না। সোমা। জি? তোমার কথা প্রায় ভাবতাম। তুমি আমার স্ত্রীর উপর কোনো রাগ রেখো না, ওর মাথা ঠিক ছিল না। আমি জানি। দিনের পর দিন বিছানায় শুয়ে শুয়ে এই অবস্থা হলো। ওই দিন তোমার জন্য যে কি খারাপ লেগেছে। ওইসব বাদ দিন। বাদ দিতে পারলে তো ভালোই হতো। কিছুই বাদ দেয়া যায় না, সব থাকে। সোমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তিনি বললেন, তোমার খবর আমি সবই রেখেছি। অবশ্যই কখনো কোনো রকম যোগাযোগের চেষ্টা করিনি, ইচ্ছে করেই করিনি। এমনিতেই যথেষ্ট সমস্যা হয়েছে, আমি আর তা বাড়াতে চাইনি। সোমা কথা ঘোরাবার জন্য বলল, আপনার লাইব্রেরি আগের মতোই আছে? আছে, বই অনেক বেড়েছে। আগে বই পড়ার সুযোগ হতো না, এখন সুযোগ পাই, প্রচুর পড়ি। ঠিক তুমি আগের মতো আসবে, এসে বই নিয়ে যাবে। এসো আমার সঙ্গে, বই দিয়ে দিই। আজ থাক, আরেকদিন এসে নেব। আজ বই নিতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না কেন? আমার বই পড়ার অভ্যেস নষ্ট হয়ে গেছে, এখন আর বই পড়তে ভালো লাগে না। তিনি সোমার সঙ্গে একতলায় নেমে এলেন। সোমা বলল, আপনাকে আসতে হবে না, আপনি কেন কষ্ট করছেন? তিনি হাসি মুখে বললেন, একটু কষ্ট না হয় তোমার জন্য করলাম। তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছ, করনি?
রাস্তায় নেমেই সোমা লক্ষ্য করল বিজু রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। সোমার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিজু চোখ নামিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করল। বিজুর হাতে সিগারেট। সে আধ খাওয়া সিগারেট দূরে ছুঁড়ে ফেলল। তার মুখ গম্ভীর। থু থু করে কয়েকবার থুতু ফেলল। খাটের নিচে মিউ মিউ শব্দ হচ্ছে। রাতে কামালের ঘুম সচরাচর ভাঙে না। আজ মিউ মিউ শুনে ঘুম ভাঙল। বিড়াল নির্ঘাত বাচ্চা দিয়ে দিয়েছে। শালি তাহলে খালাস হয়েছে। কামাল খাট থেকে নেমে বাতি জ্বালাল। উঁচু স্বরে ডাকল, মিনু, ও মিনু। কেউ সাড়া দিল না, কারণ মিনু বাড়িতে নেই। আজ সন্ধ্যায় তাকে কামাল নিজেই তার খালা বাড়িতে রেখে এসেছে। ও মিনু। কামাল খাটের নিচে উঁকি দিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দেশলাই কাঠি জ্বালাতেই বিড়ালের জলজলে চোখ নজরে এলো। ওই বেটি, এবার কটা? বিড়াল বিরক্ত স্বরে মিউ করল। রাত দুপুরে এই জ্বালাতনা সহ্য হচ্ছে না। কামাল বলল, শোন না, একটু দেখি দেখি বাচ্চাগুলোকে। বিড়াল কি মানুষের কথা বুঝতে পারে? সে সত্যি সত্যি সরে দাঁড়াল। ইঁদুরের মতো 4টা খুদে খুদে বাচ্চা। 4টাই ধবধবে সাদা, চোখ ফোটেনি। কামাল ওয়ার্ড্রবের উপর থেকে টর্চ লাইট নিয়ে এসে ধরল। কি সুন্দরী না লাগছে বাচ্চাগুলিকে। এখনো চোখ ফোটেনি। একজন গড়িয়ে অন্যজনের গায়ে পড়ে যাচ্ছে। মা বিড়ালটা তখন বিরক্ত মুখে মিউ করছে। কামাল আবার ডাকল, সোমা, ও সোমা। তখন মনে পড়ল সোমা নেই। মনটা একটু খারাপ হল। আনন্দের জিনিস একা একা ভোগ করা যায় না, কাউকে পাশে লাগে। কামাল পিরিচের দুধ ঢেলে এগিয়ে দিল। দরাজ গলায় বলল, খা বেটি, বেশি করে খা। বিড়ালটা যেন নিতান্ত অনিচ্ছায় পিরিচের দুধে জিভ ভেজাল। মানুষটা এত করে বলছে না খেলে ভালো দেখায় না, এরকম একটা ভাব। কামাল বারান্দায় এসে দাঁড়াল। রাত বেশি বাকি নেই, আবার ঘুমোতে যাবার মানে হয় না। ভোরে উঠে মানিকগঞ্জ যেতে হবে। একটা পার্টি পাওয়া গেছে। খোঁজ এনেছে মোস্তাক আলী। মোস্তাক আলীর লোকটা বদের হাড্ডি। অন্য কোনো মতলব আছে কিনা বোঝা যাচ্ছে না। মতলব থাকা বিচিত্র কিছু না। মানিকগঞ্জে যাওয়াটা ঠিক হবে কিনা কে জানে। কামাল বারান্দার চেয়ারে এসে বসল। তার সামনেই ফুলের টবে টবে বগনভিলিয়া। লাল লাল পাতা ছেড়েছে। রাতে অবশ্য কেমন কালচে দেখায়, কিন্তু দিনে অপূর্ব লাগে। টব দুটো সোমাকে পাঠিয়ে দেওয়া দরকার। দুটো কেন, সবগুলোই পাঠিয়ে দিলে হয়। বেচারির শখের জিনিস। একটা ঠেলাগাড়ি ডেকে ঠিকানা দিয়ে দিলেই হয়। ঘর তো এমনিতেই খালি করতে হবে। একা মানুষ এরকম বাড়ি নিয়ে থাকার মানে হয় না। সব বিক্রি টিক্রি করে একটা হোটেলে গিয়ে উঠলেই হয়। এতে কাজকর্মের সুবিধা। চট করে হোটেল বদল করা যায়। বাড়ি তো আর চট করে বদল করা যায় না। চিঠিপত্রের জন্যে সে অবশ্য জিপি ও পোস্টবক্স ব্যবহার করে। পোস্ট অফিসের এই ব্যবস্থাটা ভালো। কামাল নিজেই চা বানিয়ে আনল। বানাতে বানাতে চা কেমন ঠান্ডা হয়ে গেছে। মেয়েরা চা বানালে এত দীর্ঘ সময় গরম থাকে কি করে কে জানে। ঠান্ডা চায়ে চুমুক দিতে দিতে কামাল ভাবতে লাগল মানিকগঞ্জে যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না। মানিকগঞ্জ না গেলে অনেকগুলি কাজ শেষ করা যায়। আত্মীয় স্বজনদের খোঁজ অনেক দিন নেওয়া হয় না। খোঁজ নেওয়া দরকার। ঢাকায় তার আত্মীয় আছে 3 জন। তার বড় বোন, ভাবি এবং ছোট মামা। আরেক বোন আছে বগুড়ায়। এদের সবাইকে সে মাসে মাসে নিয়মিত টাকা দেয়। কামালের টাকাটা তাদের খুবই দরকার। ছোট মামা তাদের 2 ভাই এবং 2 বোনকে নানা দুঃখ কষ্ট সত্ত্বেও নিজের কাছে রেখেছেন। বোনদের বিয়ে দিয়েছেন। এখন বিপদে পড়েছেন। ছেলেপুলে সবকটা অপদার্থ হয়েছে। ছোট মামাকে টাকা দিয়ে সাহায্য না করলে বিরাট অধর্ম হবে। আর বড় ভাবি টাকা না পাঠালে না খেয়ে থাকবেন। 4টা বাচ্চা নিয়ে বিধবা হয়েছেন। এখন আছেন তার বোনের বাসায়। বোন আর বোনের জামাই যে তাদের বের করে দিচ্ছে না, তার কারণ কামালের পাঠানো টাকা। কামাল ভালো করেই জানে যেদিন সে টাকা পাঠানো বন্ধ করে দেবে সেদিনই তাদের বাড়ি থেকে বের করে দেবে। সোজা হিসাব। বোন দুজনের মধ্যে বগুড়ায় যে আছে তার অবস্থা ভালো, তবু তাকে মাঝে মাঝে টাকা পাঠাতে হয়। বগুড়ার বোন হচ্ছে সবচেয়ে ছোট। বড় ভাইয়ের একটা দায়িত্ব থেকেই যায়। তাছাড়া সবাই যখন পাচ্ছে সেই বেচারি একা বাদ যাবে কেন। শেষ পর্যন্ত মানিকগঞ্জ যাবার পরিকল্পনা সে বাদ দিল। খবরের কাগজের কাজটা সেরে ফেলা যাক, শুধু শুধু দেরি হচ্ছে। 2টি দৈনিকে সে বিজ্ঞাপন দিল।
সব জিনিসের দাম বাড়ছে। সামান্য কয়েকটা শব্দের বিজ্ঞাপনে 718 টাকা বের হয়ে গেল। বিজ্ঞাপনটা এরকম: জমি বিক্রয়, ঢাকার অদূরে 11 কাঠার একটি প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হইবে। উঁচু জমি, এই মুহূর্তে বাড়ি করা যাইবে, তবে জমিতে ব্যাংক সংক্রান্ত লোনের জটিলতা আছে। যোগাযোগ করুন। সালামত শেখ, জিপিও বক্স নং 613। বিজ্ঞাপনের মূল আকর্ষণ হচ্ছে সামান্য জটিলতা। সামান্য জটিলতার লোভে লোকজন যোগাযোগ করবে। এদের মাঝখান থেকে একজনের মাথায় কাঁঠাল ভাঙা হবে। দেশটা ভর্তি বুদ্ধিমান গাধায়। কাঁঠাল ভাঙা হবে ওদেরই কারোর মাথায়। আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পরিকল্পনা কামাল বাতিল করে দিল। ইচ্ছা করছে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কম থাকাই ভালো। সম্পর্ক কম থাকলেই টান থাকবে। সবসময় গায়ের সঙ্গে গা লাগিয়ে রাখলে টান থাকে না। এটা হচ্ছে জগতের নিয়ম। ছোট মামার কাছে অবশ্য তার যেতে ইচ্ছা করছে, তবে নানান কারণেই যাওয়াটা ঠিক হবে না। বয়স বাড়ায় ছোট মামার প্যাচাল পাড়ার স্বভাব হয়েছে। সব জিনিস নিয়ে প্যাচাল পারবে। সোমা চলে গেল কেন এই প্রসঙ্গ উঠলে প্যাচাল পারতে পারতে মাথা ধরিয়ে দেবে। চলে গেল কেন? তুই কি করেছিলি? আগের বউটাও তো চলে গেল। বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হতো না। তোর বাচ্চা হয় না কেন? অসুবিধাটা কি? একজন ডাক্তার দেখা, পীর ফকিরের কাছে যা। 1,00,000 কথা বলবে, কথা আর উপদেশ। নিজের ছেলেকে উপদেশ দিয়ে কিছু করতে পারল না। আর সে হল গিয়ে ভাগ্নে। বুড়ো হয়ে গেলে সত্যি সত্যি ভীমরতি হয়। খালি উপদেশ দিতে ইচ্ছে করে। মামাকে এবার বলতে হবে, মামা, উপদেশ খাতায় লিখে আমাকে দিয়ে দাও, অবসর সময় পড়ব। মুখে প্রত্যেকবার বলো, কষ্ট হয়। কামাল দুপুরে 2টো খবরের কাগজ কিনে হোটেলে খেতে গেল। খবরের কাগজে মাঝে মাঝে বেশ ইন্টারেস্টিং কেস পাওয়া যায়। আজকের কাগজে তেমন কিছু ছিল না, তবে একজন বিজ্ঞাপন দিয়েছে সেকেন্ড হ্যান্ড মিউজিক সেন্টার কিংবা ক্যাসেট ডেক কিনতে চায়। টেলিফোন নাম্বার দেওয়া আছে। এই ব্যাটাকে একটু খেলিয়ে দেখা যেতে পারে। কামাল বিকেলে টেলিফোন করল। ভাই, আপনার বিজ্ঞাপনটা দেখলাম। ক্যাসেট ডেক একটা আমার কাছে আছে। ওপাশ থেকে আগ্রহের সুর শোনা গেল। কোন কোম্পানির? ন্যাশনাল ছাড়া কিনব না। কোন কোম্পানির সেটা তো ভাই বলতে পারবো না। প্যাকেট খোলা হয়নি, ব্র্যান্ড নিউ জিনিস। তাহলে তো হবে না। আমি চাচ্ছিলাম সেকেন্ড হ্যান্ড, যাতে কিনা কম দামে 30-40 হাজার টাকা দেওয়া তো সম্ভব না। তাহলে তো দোকান থেকেই কিনতাম, পত্রিকায় বিজ্ঞাপন দেব কেন? সেকেন্ড হ্যান্ডের কমে পাবেন, চোরাই মাল। চোরাই মাল মানে? স্মাগল করা জিনিস। ও, আই সি। 10,000-এ দিয়ে দিতে পারি। জিনিসটা নিয়ে বিপদে পড়ে গেছি, আমার টাকার দরকার। কোন কোম্পানির? বললাম তো ভাই, আমি জানি না। আমি কি এসে দেখতে পারি? আপনার আসার দরকার নেই, আমি বাসায় এসে আপনাকে দেখিয়ে নিয়ে যাব। তাহলে তো খুবই ভালো হয়। এখন আনতে পারবেন? এখন পারব না, পরশুদিন নিয়ে আসব। আপনার অ্যাড্রেসটা বলেন। কামাল অ্যাড্রেস লিখে নিল। এই পার্টিকে শেষ পর্যন্ত ধরা হবে কিনা এটা পরে ভেবেচিন্তে ঠিক করতে হবে। একদিন সময় আছে, ভাড়া নেই। কামাল হোটেল দেখতে বের হল। সস্তার মধ্যে ভালো হোটেল। এতদিন বাড়িতে থেকে অভ্যাস হয়ে গেছে। হোটেল খুঁজতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় কি? মানুষের ইচ্ছার উপর তো আর দুনিয়া চলে না। দুনিয়া চলে তার নিজের নিয়মে। চোখ জ্বালা করছে। এই আরেক যন্ত্রণা হলো চোখ নিয়ে। ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা সোমা চা বানাচ্ছিল। উর্মি এসে বলল, আপা, একটু বাইরে যাও তো। সোমা বলল, কেন? কে যেন এসেছে, তোমাকে চাচ্ছে। সোমা পাংশু মুখে উঠে দাঁড়াল। আচমকা বুকের মধ্যে ধক করে উঠল। উনি কে এসেছেন? বসতে বলেছিস? না, বারান্দায় দাঁড়িয়ে আছে। বসতে বললি না কেন? বসতে বলা ঠিক হবে কিনা বুঝতে পারিনি, তুমি গিয়ে বলো। সোমা বাইরে গিয়ে দেখে উনি আসেননি, কামাল দাঁড়িয়ে। সোমা শুকনো গলায় বলল, কি ব্যাপার? 8 ঘন্টা ধরে এই এলাকায় ঘোরাঘুরি করছি, বাসা চিনতে পারছি না, অথচ এর আগে 3 বার এসেছি। এখানে দরকারটা কি? দরকার নাই কিছু, তোমার টব দুটো নিয়ে আসলাম, রেখেছি ওই কোনায়। লাল রঙের পাতা ছেড়েছে। আমার ধারণা ছিল এই গাছগুলি ফাল্গুন মাসে পাতা ছাড়ে, এখন ছাড়ল কেন বুঝলাম না। সোমা বিরক্ত গলায় বলল, এগুলি আমার দরকার ছিল না। বাসা ছেড়ে দিচ্ছি তো, না এনে করব কি? হোটেলে গিয়ে উঠব, একা মানুষ। সোমা কিছু বলবে না ভেবেও বলে ফেলল, তোমার জন্য হোটেলে থাকাই ভালো, ঘন ঘন বদলাতে পারবে। তা ঠিক,
তোমাকে এমন রোগা লাগছে কেন? অসুখ বিসুখ নাকি? না, অসুখ বিসুখ হবে কেন? খুব রোগা লাগছে, এই জন্যে বলছি। আমার স্বাস্থ্য নিয়ে তোমার চিন্তিত হবার দরকার আছে কি? সোমা লক্ষ্য করল লোকটা লজ্জা পেয়ে কেমন বিব্রত ভঙ্গিতে হাসছে। এই লোক বিব্রত ভঙ্গিতে হাসতেও পারে নাকি? আশ্চর্য তো। কামাল পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, বিড়ালটা বাচ্চা দিয়েছে, 4টা বাচ্চা, 3টা খুব হেলদি, আর রোগা যেটা ওইটাকে তার মা দুধ খেতে দিচ্ছে না। ব্যাপারটা কিছু বুঝলাম না। আদর যত্ন এইটাকেই করা উচিত, অথচ। সোমা চুপ করে রইল। কি বলবে সে? ভাগ্যিস বিজু বাসায় নেই। বিজু থাকলে নির্ঘাত হইচই চেঁচামেচি শুরু করত। বুঝলে সোমা, আমি ন্যাকড়ায় দুধ ভিজিয়ে ওই বাচ্চাটার বুকের সামনে ধরেছিলাম। একবার শুধু চুপচুপ করে খেয়েছে, এখন আর খাচ্ছে না। বিরাট প্রবলেম। আমাকে এইসব বলছো কেন? ফুলের টব দিতে এসেছিলে, দেয়া হয়েছে, এখন চলে যাও। কামাল নিচু গলায় বলল, তুমি চলে আসায় খুব খারাপ লাগছে। এতটা খারাপ লাগবে বুঝতে পারিনি। কিছুদিন খারাপ লাগবে, তারপর আর লাগবে না। তা ঠিক, নিজের বাপমার কথাই এখন আর মনে হয় না। সোমা, তাহলে যাই। আচ্ছা যাও। তোমাদের বাসার সামনে একটা গাছ ছিল না, বিরাট গাছ? কেটে ফেলেছ নাকি? হ্যাঁ। উচিত হয়নি, গাছ কাটা ঠিক না। যাই তাহলে সোমা। শোনো, একদিন এসে কি বিড়ালগুলোকে দেখে যাবে? না, কেন শুধু কথা বাড়াচ্ছ? আচ্ছা আচ্ছা, তাহলে যাই। যাই বললেও সে দাঁড়িয়ে রইল। সোমা বলল, চোখের অবস্থা তো মনে হচ্ছে খুব খারাপ, ডাক্তার দেখিয়েছ? না। না কেন? যাব একদিন। সব শালা ফক্কর, যেতে ইচ্ছে করে না। সবাই ফক্কর, আর তুমি হচ্ছ ভালো মানুষ। না, তা না। যাও, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, তাহলে যাই। কামাল যাচ্ছে কেমন ক্লান্ত ভঙ্গিতে। ওকে ডেকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে দিলে খুব কি অন্যায় হয়? হ্যাঁ হয়। কেন শুধু শুধু চা খাওয়াবে? সোমা ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকল। জাহানারা কঠিন স্বরে বললেন, ও এসেছিল কেন? ফুলের টব দিতে এসেছিল। সাহস তো কম না, ছোট লোক। সোমা শান্ত স্বরে বলল, কেন শুধু শুধু গালাগালি করছো মা? গালাগালির দরকারটা কি তা তো বুঝছি না। তোর কাণ্ড কারখানা তো কিছু বুঝছি না। এত কি কথা তোর? আমার কোনো কথা নেই মা। ওর কিছু কথা ছিল, শুনেছি। ঘাট ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারি না। ওর কি কথা ছিল? তেমন জরুরি কিছু না, বিড়াল 4টা বাচ্চা দিয়েছে এইটা বলল। জাহানারা অবিশ্বাসী গলায় বলল, বিড়াল বাচ্চা দিয়েছে এই খবর দেবার জন্য এখানে এসেছে? হ্যাঁ। পাগল নাকি? হ্যাঁ মা, পাগল। পাগলের সঙ্গে থাকতে থাকতে আমিও খানিকটা পাগল হয়ে গেছি, কারণ ওই শয়তানটার জন্যে আমার খারাপ লাগছে। সোমার গলা কেমন যেন ভারী শোনা গেল। সে নিজের ঘরে ঢুকে গেল। না, নিজের ঘরে নয়। এই বাড়িতে তার নিজের কোনো ঘর নেই। একলা হতে ইচ্ছে করলেও এই বাড়িতে সে উপায় নেই। অথচ এখন তার একা থাকতে ইচ্ছে করছে। সোমা হাত বাড়িয়ে চা নিল। সদরুদ্দিন সাহেব খাটে আছোয়া হয়ে বসা। তার সামনের চেয়ারে বিজু। বিজুর চোয়াল শক্ত হয়ে আছে, হাত মুঠি করা। ঘরে আর কেউ নেই। তবে তিথি মাঝে মাঝে দরজার কাছে এসে দাঁড়াচ্ছে এবং চলে যাচ্ছে। তিথির চোখে ভয়। সদরুদ্দিন সাহেব কঠিন গলায় বললেন, তুই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস? বিজু কঠিন গলায় বলল, হ্যাঁ, 10 দিনের মধ্যে চলে যাবেন। 10 দিনের মধ্যে চলে যাব? হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে। বড় আপার ঘুমাবার জায়গা নেই। আমি ঘুমাই বারান্দায়। বিশ্বাস না হলে একবার এসে দেখে যাবেন। সোমাকে আমার এখানে পাঠিয়ে দিলেই হয়, তিথির সাথে থাকবে। বড় চাচা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। বাড়িটা আপনি 10 দিনের মধ্যে ছাড়বেন। কেন? আবার বলছেন কেন? আপনি জানেন না কেন? না, জানি না। এই বাড়ি আমাদের। কে বলেছে তোকে? কি বলছেন আপনি? কে বলেছে মানে? যা, একটা দলিল এনে আমাকে তুই দেখা যে এই বাড়ি তোর। যেদিন দেখাবি সেই দিনই ছেড়ে দেব। আর শোন বিজু, তোর মাথাটা বেশি গরম হয়ে আছে। মাথা এখন গরম করিস না। এই বয়সে মাথা যদি এমন গরম হয়, তাহলে বাকি জীবনটা কি করবি? আপনি দয়া করে উপদেশ দেবেন না। উপদেশের আমার দরকার নেই। তা নেই,
তোর যে জিনিসের দরকার সেটা হলো জুতার বাড়ি। ন্যাংটা করে তোকে জুতার বাড়ি পেটানো দরকার, আর মাথাটা কামিয়ে দেওয়া দরকার। বিজু থমথমে মুখে উঠে দাঁড়াল। বেরিয়ে যাবার সময় পিছনে পিছনে তিথি আসছে। তিথি নরম গলায় বলল, বিজু ভাইয়া। বিজু জবাব দিল না। তিথি বলল, আমরা এই বাড়িতে থাকব না বিজু ভাইয়া, এই বাড়ি ছেড়ে দেব, সবাই মামার বাড়িতে চলে যাব। আগেই যেতাম, শুধু বাবা যেতে চাচ্ছে না বলে যাচ্ছি না। বাবা মামাদের একেবারে সহ্য করতে পারে না, দেখলেই কেমন পাগলের মতো হয়ে যান। বিজু ভাইয়া, তুমি রাগারাগি করো না, আমরা থাকব না। বিজু কোনো জবাব দিল না। তবে তিথি যে শান্ত সহজ ভঙ্গিতে এতগুলি কথা বলতে পারল তাতে সে অবাক হল। ওই সেদিনও পুচকে মেয়ে ছিল, আজ কেমন গুছিয়ে কথা বলতে শিখেছে। বিজুর মনে হল বড় চাচার মেয়েগুলি বড় চাচা কিংবা বড় চাচির মতো খারাপ হয়নি। চেহারা ভালো না, কিন্তু মেয়েগুলি ভালো, বিশেষ করে তিথি। এই গলায় সে কোনোদিন একটা উঁচু স্বর শোনেনি। তিথির সঙ্গে সৌম্যার কোথায় যেন মিল আছে। সাইফুদ্দিন সাহেব আজ সকাল সকাল বাড়ি ফিরবেন ভেবেছিলেন। শরীরটা ভালো লাগছে না, কাল রাতে ঠান্ডা লেগে জ্বর লাগছে। যেদিন সকাল সকাল ফিরবেন ভাবেন সেদিনই ফেরা হয় না। ৬-৭ জন রোগী বসে আছে, তার জন্য এতগুলি রোগী অপেক্ষা করবে, এটা আশ্চর্যজনক ব্যাপার। শেষ বয়সে পোষার বাড়তে শুরু করল কিনা কে জানে। খারাপ সময়টা বোধহয় কেটে যাচ্ছে। দিনের পর দিন গিয়েছে, একটা রোগী পাননি। কম্পাউন্ডারের যে কাজ, ইঞ্জেকশন দিয়ে ২ টাকা নেওয়া, সেই কাজও করতে হয়েছে। জীবনের শেষে এসে সুদিনের মুখ দেখছেন। ডাক্তার হিসেবে আগে যা ছিলেন এখনও তাই আছেন। তাহলে রোগী আসছে কেন? বয়সের কারণে কি চেহারায় ডাক্তার ভাবটা বেশি এসেছে? হতে পারে। তার মাথার চুল লম্বা, সব চুল পেকে ধপধপ করছে বলে চেহারায় একটা ঋষি ঋষি ভাব এসে গেছে। তিনি পর্দা সরিয়ে ডাকলেন, এখন কে? আপনি আসুন। ছেলে কোলে নিয়ে মধ্যবয়সে এক লোক ঢুকল। ছেলের বয়স ৪-৫, রোগা, লিকলিক করছে। চেহারা দেখেই বোঝা যায় এর একমাত্র অসুখ অপুষ্টি। খোকার কি হয়েছে? পেটে ব্যথা, কাল সারা রাত ঘুমোতে দেয় নাই, ছটফট করছে। ব্যথা কি এখনো আছে? কিছু বলছে না। কি খোকা, ব্যথা আছে? ছেলে নাসূচক মাথা নাড়ল। সাইফুদ্দিন সাহেব হাসি মুখে বললেন, ব্যথা থাকলেও অনেক সময় ছেলেরা ডাক্তারের ভয় বলে না। ঠিক বলেছেন ডাক্তার সাহেব। দেখি খোকাকে এখানে শুয়ে দিন তো। কি খোকা, আমাকে ভয় লাগে? খোকা হেসে ফেলল। দীর্ঘ সময় নিয়ে সাইফুদ্দিন সাহেব রোগীকে দেখলেন। তার পোষার বাড়ছে, তাকে আরও সাবধান হতে হবে। পোষারের সাথে সাথে দায়িত্ব চলে আসে। রোগী দেখে শেষ পর্যন্ত বেরুতে বেরুতে ৯টা বেজে গেল। এখান থেকে বাড়ি প্রায় আধ মাইলের মতো। এইটুকু পথ ধরে হেঁটে হেঁটে যান, এতে শরীরটা ঠিক থাকে, রাতে সুনিদ্রা হয়। রাস্তায় নামতেই দেখলেন বিজু দাঁড়িয়ে আছে। তিনি হাসি মুখে বললেন, কিরে বিজু, তুই? তোমার জন্যই দাঁড়িয়ে আছি, মেলা রোগী আসছে দেখি তোমার কাছে। তিনি তৃপ্তির হাসি হাসলেন। বিজু বলল, রিকশা নেবে না হাঁটবে? চল হাঁটি, তুই কিছু বলবি? হাতে একটা জ্বলন্ত সিগারেট থাকলে বিজুর কথা বলতে সুবিধা হয়। তবে বাবার সঙ্গে তো আর সিগারেট হাতে কথা বলা যায় না। বিজু সিগারেট ফেলে দিল। আস্ত সিগারেট ফেলে দিতে মায়া লাগল। সাইফুদ্দিন সাহেব বললেন, সোমার ব্যাপারে কিছু বলবি? না। আচ্ছা বাবা, দাদার মৃত্যুর পর তোমাদের সম্পত্তির ভাগগুলি কিভাবে হল? সম্পত্তি আছেই বা কি, আর ভাগই বা কি হবে? তবু যা আছে সেটার কথা বলো। কাগজপত্র তো কিছু নাই, মুখে মুখে ভাগ। বলো কি? কেন, কি হয়েছে? বিজু জবাব দিল না। একদলা থুতু ফেলে মুখ বিকৃত করল। তার অনেক পরিকল্পনা মাথায়। এখন মনে হচ্ছে সব পরিকল্পনায় পানি লেগে গেছে। কোনো পরিকল্পনা কাজে লাগানো যাবে না। ঢাকা শহরে এমন সুন্দর একটা জায়গায় তাদের ৫.৫ কাঠা জমি। পুরনো বাড়িটা ভেঙে ব্যাংক লোন নিয়ে ৬ তলা দালান তোলা যায়। নিচের তলায় হবে ডিপার্টমেন্টাল স্টোর, উপরে ফ্ল্যাট। এক এক ফ্লোরে ২টো করে ফ্ল্যাট। মোট ১০টা ফ্ল্যাটে ৪,০০০ করে ভাড়া হিসেব করলেও হয় ৪০,০০০। ডিপার্টমেন্টাল স্টোর সে নিজে চালাবে। সব পাওয়া যাবে এখানে। একটা স্ন্যাক কর্নার থাকবে। আজকাল ভিডিওর ব্যবসা জমজমাট। লোকজন বাজার করতে এসে পছন্দসই একটা ক্যাসেট নিয়ে চলে যাবে। বিজু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সাইফুদ্দিন সাহেব বললেন, কি হয়েছে রে বিজু? বিজু একদলা থুতু ফেলল।
জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছা করছে না। বড্ড গরম লাগছে। আজ আবার গরম পড়ে গেছে। প্যাকেট করা নতুন ক্যাসেট ডেক জোগাড় করতে কামালের বেশ ঝামেলা হয়েছে। 3 ঘন্টার জন্য নিয়ে যাবে, প্যাকেট খোলা হবে না। এই কথার পরও কোনো দোকানদার রাজি হয় না। এই 3 ঘন্টার জন্য সে 500 টাকা দিতে রাজি, তাতেও কাজ হয় না। শেষ পর্যন্ত 700 টাকায় রফা হল। ঠিক হলো দোকানের একজন কর্মচারীও সাথে যাবে, তাতেই সই। এত যন্ত্রণা করে শেষ পর্যন্ত একটা পয়সা না পাওয়া গেলে মাথায় বাড়ি। দোকানের কর্মচারী যাবার পথে বলল, 3 ঘন্টার জন্য জিনিসটা নিছেন কেন? কামাল বিরক্ত হয়ে বলল, এত কথার আপনার দরকার কি? এই নেন 50 টাকা রাখেন, চা পানি খাবেন, আর দয়া করে মুখটা বন্ধ রাখবেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি না জিজ্ঞেস করার জন্যই তো 50 টাকা। আবার বলেন ব্যাপারটা কি? বাড়ি কোথায় ভাই আপনার? কর্মচারী চুপ করে গেল। ক্যাসেট ডেক ভদ্রলোকের পছন্দ হল। মুখে সে কিছু বলল না, তবে পছন্দ যে হয়েছে তা বোঝা যায়। চোখ চকচক করছে, চোখের পাতা ঘন ঘন কাঁপছে। কামাল মনে মনে বলল, হারামজাদা লোভী। ভদ্রলোক বললেন, কত চান আপনি? কামাল বলল, এর আসল দাম আপনি জানেন। আপনি কত হলে দিতে পারেন শুনি? 15,000। আপনি পাগল নাকি? ব্ল্যাক মার্কেটের জিনিস চাচ্ছেন 15,000? ব্ল্যাক মার্কেটের বলেই 15 চাচ্ছি, আসল দাম 40। আমি 6,000 দিতে রাজি। কত বললেন? 6। রাগে কামালের ব্রহ্মতালু জ্বলে গেল। হারামজাদা বলে কি? রাজি থাকলে বলেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি, ক্যাশ। এই দামাদামি কার কাছে শিখেছেন ভাইসাব? কি বললেন? না, বলবো আবার কি? ব্ল্যাক মার্কেট করছেন, এইটাই তো অপরাধ। তার উপর আবার প্রফিট করার চেষ্টা। তা তো ঠিকই, আপনাকে তো পুলিশে ধরিয়ে দিতে পারি না? জি পারেন, কেন পারবেন না? 6.5 পাবেন। কামাল মধুর ভঙ্গিতে হাসল। ভদ্রলোক বললেন, আচ্ছা ঠিক আছে, যান, 7,000 ক্যাশ দিয়ে দিচ্ছি। রাজি থাকলে বলেন হ্যাঁ। রাজি আছি, বিকালে আসব, টাকা জোগাড় রাখবেন। বিকালে আসতে হবে না, এখনই দিয়ে দিচ্ছি। আপনার লোককে বলুন ফিট করে দিক। এটা তো দেয়া যাবে না, আরেকজনকে দেখাতে নিয়ে যাব। আমার 3টা সেট আছে, 3টাই বেচতে হবে। একই জিনিস? জি একই জিনিস, একই কোম্পানির, একই মাল। ওদের কাছে কততে বেচবেন? যত পাওয়া যায়, তবে 7 পর্যন্ত আসলে ছেড়ে দেব। বেশি লোভ করতে নাই। আপনি নিজে কত দিয়ে কিনেছেন? কামাল মধুর ভঙ্গিতে হাসল। ভদ্রলোক বললেন, এইটাই রেখে যান, অন্য সেট কাস্টমারদের দেখান। অন্য 2 সেট আছে টঙ্গীতে, আবার টঙ্গী যাব। বিকেলে আমি নিয়ে আসব, জিনিসটা দেখে ফিট করে তারপর টাকা দেবেন। আমি ভাই এক কথার মানুষ। কামাল সন্ধ্যার পরে ওই বাড়িতে উপস্থিত হল। ভদ্রলোক চিন্তিত হয়ে অপেক্ষা করছেন। কামালকে দেখে উদ্বিগ্ন গলায় বললেন, জিনিস কোথায় সেটা শুনি? আপনার এখান থেকে গেলাম না। ভদ্রলোক জিনিস দেখে মুগ্ধ। এক কথায় 12,000 দিতে রাজি। আমি 3টাই খালাস করে দিলাম 35,000-এ। সে কি, 3টাই কিনে নিলেন? জি, আমি ভাবলাম খবরটা আপনাকে দিয়ে যায়। বলে গিয়েছিলাম অপেক্ষা করে আছেন। এই খবরে আমার লাভটা কি? 12,000 তো আমিও দিতে পারতাম। আপনি তো ভাই দিতে চান নাই, আপনি বলেছেন 7। ভদ্রলোক মুখ কালো করে বসে রইলেন। কামাল বলল, ভাই সাহেব, মন খারাপ করবেন না। এরকম চালান যদি আরও আসে আপনাকে খবর দিব। আমি আপনাকে কথা দিলাম, যে দাম আপনার সাথে ঠিক হয়েছে ওই দামেই দেব, 7,000। আমি এক কথার মানুষ। কবে আসবে এরকম চালান? তার কি ভাই কোনো ঠিক আছে? কালও আসতে পারে, আবার ধরেন 2 মাসও লাগতে পারে। তবে আপনাকে কথা দিচ্ছি, আসা মাত্র আপনাকে টেলিফোন করব। আমি এক কথার মানুষ। ভদ্রলোক মন খারাপ করে বসে রইলেন। কামাল হৃষ্টচিত্তে বেরিয়ে এলো। হারামজাদার টোপ গিলেছে। এখন টেলিফোন করলেই পকেটে টাকা নিয়ে ছুটে আসবে। টঙ্গী আসতে বললে টঙ্গী আসবে, জয়দেবপুর যেতে বললে যাবে জয়দেবপুর। তবে টেলিফোন করতে হবে মাসখানেক পরে। 2-1 দিনের মধ্যে করলে সন্দেহ করতে পারে। লোভ, লোভ, শালা লোভের জন্য মারা পড়ছিস। লোভটা একটু কমা, একটু না কমালে ধনে প্রাণে যাবি। বিজু মুরাদকে ধরে এনেছে। কলেজে যাওয়ার পথে সে মুরাদকে প্রথম এক ঝলক দেখতে পায়। সে আমজাদের চায়ের দোকানে বসেছিল। বিজুকে দেখেই চট করে সরে পড়ল। বেশি দূর যেতে পারল না। বিজু ছুটে গিয়ে ধরে ফেলল। পর মুহূর্তে প্রচণ্ড এক চর বসাল।
এমন প্রচণ্ড চর যে মুরাদ উল্টে পড়ে মাথায় চোট খেল। এক ভদ্রলোক আঁতকে উঠে বললেন, করেন কি? বিজু বলল, কি করছি দেখতে পাচ্ছেন না? মার দিচ্ছি। আপনার বাসা থেকে টাকা নিয়ে পালালে আপনি কি করতেন? কোলে নিয়ে চুমু খেতেন? কি চুমু খেতেন কোলে নিয়ে? ভদ্রলোক কথা বললেন না। বিজু মুরাদের চুল ধরে টানতে টানতে বাসায় নিয়ে এলো। তার মূর্তি ভয়ঙ্কর, ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝে হিংস্র গলায় বলছে, তোর বাপের নাম ভুলিয়ে দেব, এত বড় সাহস! বাজারের টাকা নিয়ে উঠাও, মামদোবাজি। সোমা ব্যাপার দেখে স্তম্ভিত। একজন মানুষ অন্য একজনকে এমনভাবে মারতে পারে? সোমা বলল, এসব কি হচ্ছে? বিজু বলল, আদর হচ্ছে, হারামজাদাকে আদর করছি। সোমা কড়া গলায় বলল, ছাড়, ওর চুল ছাড়। তুমি এখান থেকে যাও তো আপা। তুই ওর চুল ছাড়। বললাম তো, তুমি এখান থেকে যাও। ওকে ছেড়ে দে বিজু, তুমি বড্ড যন্ত্রণা করছো আপা। তুই ওকে না ছাড়লে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। বিজু চুল ছেড়ে দিল। সোমা বলল, তুই এসব কি শুরু করেছিস? চোরকে ধরে কয়েকটা চট দিয়েছি, এর বেশি কি করলাম? বড় চাচাকে তুই কি বলেছিস? বড় চাচার কথা এখানে আসছে কেন? তুই কি বলেছিস বড় চাচাকে? কি বলবো, কিছুই বলিনি। কিছুই বলিসনি? তাহলে উনি এরকম করছেন কেন? কিরকম করছেন তাও জানিস না? তুমি বড় চেঁচামেচি করছো আপা। এত চেঁচামেচি করার তো কিছু হয়নি। তুমি অনেক কিছু করছো যা আমার পছন্দ না, কিন্তু কই, আমি তো চেঁচামেচি করছি না, আমি তো চুপ করে আছি। সোমা চাপা স্বরে বলল, আমি কি করেছি? ওই হারামজাদা প্রফেসরের বাড়ি তুমি যাওনি? এত কিছুর পরও তো গিয়েছ, হেসে হেসে গল্পগুজব করেছ, করনি? জাহানারা বের হয়ে এলেন, কঠিন স্বরে বললেন, যথেষ্ট হয়েছে, বিজু ঘরে যা। বিজু ঘরে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল, চাঁদে তর্মি, আজ ক্লাসটা মিস হয়ে গেল, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তুই কলেজে যাসনি কেন রে? কলেজ বন্ধ। আজ আবার কিসের বন্ধ? যন্ত্রণা হলো দেখি, দুদিন পরপর বন্ধ। তোদের কলেজের অবস্থা তো দেখি আমাদেরটার চেয়েও খারাপ। বিজু সহজ ভঙ্গিতে কথা বলছে, একটু আগের ঘটনার কোনো ছাপ তার মধ্যে নেই। আবার কলেজের দিকে রওনা হবার আগে সে সোমাকে বলল, আপা, তোমার টবের এই গাছ দুটা চমৎকার। বগলভিলিয়ার এত সুন্দর কালার হয় জানাই ছিল না, এক্সিলেন্ট। সোমা জবাব দিল না। বিজু নিচু গলায় বলল, মাঝে মাঝে হট ব্রেনে কি বলে ফেলি, কিছু মনে রেখো না আপা। আর ওই পিচ্চিকে 5টা টাকা দিয়ে দিয়েছি, দেখো গিয়ে ও দাঁত বের করে হাসছে। মারধরেও ওদের কিছু হয় না, মারধর ওদের ডাল ভাত। দুপুরে সোমা বড় চাচাকে দেখতে গেল। তিথি কাঁদো কাঁদো গলায় বলল, বাবার বোধহয় মাথাই খারাপ হয়ে গেছে আপা। ওই দিন বিজু ভাই এসে কিসব বলে গেছেন, তারপর থেকে। সোমা বলল, চাচি নেই? মা 7 দিন আগে রাগারাগি করে ওই যে বড় মামার বাসায় গেছেন আর আসছেন না। কি করি বলো তো আপা? বড় চাচার অবস্থার কথা চাচি জানেন? জানেন, আমি নিজে গিয়ে বলেছি। চাচি কি বলেছেন? কিছুই বলেন না। সোমা বড় চাচার ঘরে ঢুকল। তিনি এক দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে থেকে বললেন, কে, সোমা না? জি। ভালো আছিস মা? জি ভালোই আছি। শরীরটা ভালো তো? জি ভালো। শরীরটা ঠিক রাখবি, শরীর ঠিক রাখাটা খুবই দরকার। শরীরটা নষ্ট হয়ে গেছে, তাই আমার এই অবস্থা। শরীর ঠিক থাকলে তিথির 3 মামাকে কি করতাম দেখতে পেতি, ধরে ধরে আছাড় দিতাম। 3টাই বদ, মহাবদ। 2টো কাঁচা পয়সার মুখ দেখে মনে করছে দুনিয়া কিনে ফেলেছে। দুনিয়া কেনা এত সস্তা না। ফেরাউন বাদশা কিনতে পারেনি, তার তো টাকার অভাব ছিল না। বেটা, তোদের কটা টাকা হয়েছে বল দেখি? 2টো ব্যাঙের আধুলি পেয়ে মনে করছিস কি তোদের মুখে আমি পেচ্ছাপ করে দিই? ইয়েস, পেচ্ছাপ, স্ট্রেট পেচ্ছাপ করে দেব। তখন বুঝবি কত ধানে কত চাল। তোরা ভেবেছিস কি 2 মণ ধানে 2 মণ চাল? হুম, এত সহজ না। 2 মণ ধানে 1 মণ চাল, খুব বেশি হলে 1.5 মণ। বড় চাচা অনবরত তার কথা বলে যাচ্ছেন, এক মুহূর্তের জন্য থামছেন না। তিথি ও মিথি দরজা ধরে দাঁড়িয়ে আছে, ভয়ে তাদের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। মিথি হাত ইশারা করে সোমাকে ডাকছে। সোমা উঠে গেল। বড় চাচার কথা বন্ধ হল না, তিনি কথা বলেই যাচ্ছেন। মিথি বলল, কি করব আপা? বড় চাচিকে নিয়ে আয়, কিংবা তোর কোনো মামাকে আন। ভয় নেই, আমি এখানে আছি। বাবা কি পাগল হয়ে গেছেন? আরে না, মানুষ এত সহজে পাগল হয় না। মাথাটা গরম হয়েছে, ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। যা, তোরা দুজন মিলে চলে যা।
মিথিরা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই বড় চাচা বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লেন। বেশ আরামের ঘুম। তার নাক ডাকতে লাগল। সোমা পাশেই বসে রইল। তার কিছুই করার নেই। একটা বই হাতের কাছে থাকলে বসে বসে পড়া যেত। অনেকদিন বই পড়া হয় না। বই পড়তে কেমন লাগবে এখন কে জানে। বিকেলের দিকে একবার কি যাবে বই আনতে? না থাক, যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই। এমনিতেই অনেক যন্ত্রণা। সোমার বড় চাচি তার ছোট ভাইকে নিয়ে সন্ধ্যার আগে আগে ফিরলেন। বড় চাচা তখনও ঘুমে। সোমা নিজের ঘরে চলে এলো। ঘুমন্ত মানুষের পাশে থেকে থেকে তারও ঘুম পাচ্ছে। সারাদিন সে কিছুই করেনি, তবুও খুব ক্লান্ত লাগছে। সে খানিকক্ষণ ঘুমোবে। উর্মিকে বলে দেবে তাকে যেন ডাকা না হয়। রাতের খাবার সময় যদি দেখা যায় তার ঘুম ভাঙেনি, তবে যেন ডাকা না হয়। এক রাত না খেলে কিছু হয় না। সোমা কতক্ষণ ঘুমিয়েছিল সে বলতে পারবে না। তার কাছে মনে হল শুধু তার চোখ দুটো একটু লেগেছে, অমনি যেন উর্মি এসে তার গা ঝাঁকাচ্ছে। আপা ওঠো তো, প্লিজ ওঠো। সোমা বিরক্ত গলায় বলল, তোকে কি বলেছিলাম? আপা ওঠো, দরকার আছে, প্লিজ। সোমা উঠে বসল। ঘর অন্ধকার। বারান্দার বাতিও জ্বালানো হয়নি, দরজা জানলা লাগানো। তুমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছ আপা, এখন 9:30 বাজে। সত্যি? হ্যাঁ সত্যি। তবে তোমাকে ঘুম থেকে তুলেছি অন্য কারণে। প্রফেসর সাহেব এসেছেন। কে এসেছেন? প্রফেসর সাহেব, ওই যে দোতলা বাড়ির, সন্ধ্যার পরপর এসেছেন। এখন আর যেতে চাচ্ছেন না। আমি এতক্ষণ গল্প করলাম। গল্প আমার পেটে যা ছিল সব শেষ। তিনিও চুপচাপ বসে, আমিও চুপচাপ। আপা, হাতে মুখে একটু পানি দিয়ে চলে এসো। সোমা কখনো ভাবেনি সে বসার ঘরে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন। যেন সোমা একজন খুব সম্মানিত মহিলা। সোমার ভীষণ লজ্জা লাগল। সে নিচু গলায় বলল, আপনি বসুন। উর্মি বলছিল তোমার শরীর ভালো না, সন্ধ্যা থেকে ঘুমোচ্ছ। ঘুমোবার সময় বলে গেছ তোমাকে যেন ডাকা না হয়। আমি তাই অপেক্ষা করছিলাম। সোমা কি বলবে ভেবে পেল না। বসার ঘরের অবস্থা কি হয়ে আছে। উনি আসবেন জানলে সে ঘর গুছিয়ে রাখত। প্রফেসর সাহেব নরম গলায় বললেন, তোমার ছোট বোনের সঙ্গে কথা বলতে বলতে খুব হাসছিলাম। ও যে এত মজার মজার গল্প জানে, আশ্চর্য। মেয়েরা সাধারণত রসিকতা করতে পারে না, কিন্তু ও দেখলাম সুন্দর রসিকতা করে। আপনাকে কি ও চা দিয়েছে? হ্যাঁ, 3 বার দিয়েছে। আর চা খাবো না। তোমার সঙ্গে কয়েকটা কথা বলে চলে যাব। বলুন। তুমি এত দূরে বসেছ, কথা বলতে হলে তো চেঁচিয়ে বলতে হবে। কাছে এসো। সময় এগিয়ে এলো। নিজেদের বাড়িতে তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? লজ্জা পাচ্ছি না। আমি যে জন্য এসেছি সেটা বলে চলে যাই। তুমি খুবই অস্বস্তি বোধ করছ। তোমাকে অস্বস্তিতে ফেলা আমার উদ্দেশ্য নয়। আচ্ছা শোনো, ওই দিন যে তুমি আমার বাসায় গিয়েছিলে তা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? গতকাল সন্ধ্যায় তোমার বাবা আমার বাসায় এসেছিলেন। কাজেই মনে হলো হয়তো কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। আমার মনটা খুব খারাপ হয়েছে। তোমার বাবাকে সেটা বুঝিয়ে বললাম। বাবা আপনার কাছে গিয়েছিলেন? তুমি জানো না? না। হ্যাঁ, গিয়েছিলেন। তিনি তোমাকে নিয়ে খুবই চিন্তিত। তোমার আগের হাজব্যান্ড নাকি খুব বিরক্ত করছে তোমাকে। না তো। তোমার বাবা তো তাই বললেন। রাত 10টা-11টার দিকে বাসার সামনে হাঁটাহাঁটি করে। ক্রিমিনাল নেচারের মানুষ, তাই তোমার বাবা ভয় পাচ্ছেন যদি কোনো ক্ষতিটতি করার চেষ্টা করে। ও কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। না করলে তো ভালোই। তোমার বাবাকে সেই কথা বললাম, এবং আরও একটা কথা বললাম। সেই কথাটা তোমাকেও বলা দরকার। কথা ঠিক না, এক ধরনের আবেদন করতে পারো, এক ধরনের আবেদন বলতে পারো। আমি তোমার বাবাকে বলেছি যে আপনার বড় কন্যাকে আমি খুবই পছন্দ করি। তার জীবনের ভয়াবহ দুর্যোগের জন্যে আমি পরোক্ষভাবে হলেও দায়ী। কাজেই সোমা একদৃষ্টিতে তাকিয়ে রইল। ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে কাঁচ মুছতে মুছতে বললেন, আমার মনে হলো তোমার বাবা আমার কথা শুনে খুবই খুশি হয়েছেন। ওর খুশি হওয়াটা তেমন জরুরি নয়। তুমি খুশি কিনা বা তুমি কি ভাবছ সেটা হচ্ছে জরুরি। জীবন নতুন করে শুরু করা অন্যায় কিছু না। পেছন দিকে তাকিয়ে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলার কোনো মানে হয় না। আজ উঠি। ভালো কথা, তোমার জন্য 2টো বই এনেছি। সোমা তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে গেল। ভদ্রলোক চলে যাবার পরও
সে অনেকক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে রইল। বড় চাচার কথা শোনা যাচ্ছে, এক নাগারে তিনি কথা বলে যাচ্ছেন। এখন কথা বলছেন আগের চেয়েও অনেক উঁচু গলায়। সমস্যা আবার কি? কিসের সমস্যা? কার বাপের সমস্যা? কাকে আমি ডরাই? কোন ব্যাটারে ডরাই? তারা আমাকে কিভাবে? এখনো হাতে এমন জোর আছে যে একটা চট দিলে দ্বিতীয় চট দেয়া যাবে না, এক চড়েই পাউরুটি বিস্কুট হয়ে যাবে। বড় চাচা কথা বলছেন, আরেকজন কে যেন কাঁদছে। কে কাঁদছে বোঝা যাচ্ছে না, মিতি, তিথি না বড় চাচি। সব পুরুষের কান্নার শব্দ যেমন একরকম, সব মেয়ের কান্নার শব্দ এক। কে জানে, যখন মানুষ কাঁদে তখন বোধহয় সবাই সমান হয়ে যায়। সোমা দেখল বাবা আসছেন, হেঁটে হেঁটে আসছেন। আজকাল প্রায় রাতেই উনি দেরি করে ফিরছেন। পোষার বোধহয় বাড়ছে, আগের বিমর্ষ ভাব এখন আর তার মধ্যে নেই। এ সোমা। জি বাবা। অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন রে মা? তোমার জন্য অপেক্ষা করছি, এত দেরি কেন? একটা কলে গিয়েছিলাম, ওরা আবার চাটা খাইয়ে দিল। নামি ডাক্তার হয়ে যাচ্ছ মনে হয় বাবা। বাবা হাসলেন। সোমা অবাক হয়ে লক্ষ্য করল, এই যে বড় চাচা চেঁচামেচি করছেন, বাবার কানে তা যাচ্ছে না। তিনি হাসতে হাসতে কথা বলছেন। এখানে তো বেশ বাতাস সোমা। জি। দাঁড়াই খানিকটা, গায়ের ঘাম মুরুক, কি বলিস? দাঁড়াও। তিনি ইতস্তত করে বললেন, তোকে একটা কথা বলা হয়নি। প্রফেসর সাহেবের বাসায় গিয়েছিলাম, মানে এমনি হঠাৎ ভাবলাম, হাজার হলেও প্রতিবেশী, তাই না? তা তো ঠিকই। ভদ্রলোককে যেরকম ভেবেছিলাম সেরকম না, খুবই ভদ্রলোক। বলতে গেলে আমি তার ব্যবহারে মুগ্ধ। তোর মাকে বলেছি সে কথা। খুবই ভালো মানুষ, পাড়াতেও খুবই সুনাম। ভালো মানুষ, সুনাম কেন হবে না বলো? নিরহংকার লোক। একদিন পানি ছিল না, উনি নিজেই রাস্তায় মিউনিসিপ্যালিটির কল থেকে বালতি করে পানি নিয়ে গেলেন। সবাই পারে না, সংকোচ বোধ করে, তাই না? তা ঠিক। সম্মান যার আছে সে সম্মান যাওয়ার ভয় করে না, যার সম্মান নেই তার যত ভয়। তোমার গায়ের ঘাম বোধহয় মরেছে, চলো ভেতরে যাই। দাঁড়া আর একটু, বাতাসটা ভালোই লাগছে। সোমা, প্রফেসর সাহেব একটা প্রস্তাব দিয়েছেন, মানে তোর মা কি কিছু বলেছে তোকে? না। আচ্ছা, তোর মার কাছ থেকে শুনিস। প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে। একটা ফ্রেশ স্টার্ট হলে ভালো হয়, বেশ ভালো হয়। চেঁচামেচি কে করছে রে? বড় চাচা। যন্ত্রণা হলো দেখি। সাইফুদ্দিন সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফেললেন। রাত 12:10। বিজু এখনো ফেরেনি। মাঝে মাঝে সে খুব রাত করে। তার নাকি পার্টি মিটিং থাকে। আজও বোধহয় পার্টি মিটিং ছিল। জাহানারা ভাত বেড়ে ক্লান্ত হয়ে অপেক্ষা করছিলেন। সোমা বলল, তুমি ঘুমিয়ে পড়ো মা, আমি জেগে আছি। আমি সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি, এখন আর ঘুম আসবে না। জাহানারা সঙ্গে সঙ্গে ঘুমোতে গেলেন। বাড়ি নিঝুম হয়ে গেল। বড় চাচার কথাও শোনা যাচ্ছে না, সম্ভবত তিনিও ঘুমোচ্ছেন। মাঝে মাঝে একটা ঘুমন্ত বাড়িতে একা একা জেগে থাকতে ভালো লাগে। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা আসে। আজ অবশ্য তেমন কোনো অদ্ভুত চিন্তা সোমার মাথায় আসছে না। সে প্রফেসর সাহেবের রেখে যাওয়া বইটা কোলে নিয়ে বসে আছে। এই ভদ্রলোককে সে কখনো কোনো নামে ডাকেনি। প্রথম পরিচয়ের দিন একবার শুধু স্যার বলেছিল। উনি বলেছিলেন, সবার মুখে দিনরাত স্যার স্যার শুনি, তুমি স্যার না বললে কেমন হয়? সোমা বলেছিল, কি ডাকব? তোমার যা ইচ্ছা তাই ডাকতে পারো। সোমা কিছু ডাকেনি। দরজায় কড়া নড়ছে। সোমা দরজা খুলে দিল। লজ্জিত ভঙ্গিতে ঘরে ঢুকল বিজু। দেরি করলাম রে আপা, সরি, পার্টি মিটিং ছিল। তরকারি গরম করব না যেমন আছে তেমনই খাবি? কিছু খাবো না আপা, বিরিয়ানি খেয়ে এসেছি। চা খাবি? চা করে দেব? দাও, বেশি করে বানিও, ফ্লাস্কে ভরে রাখব। সোমা রান্নাঘরে চা বানাচ্ছে। বিজু কাপড় ছেড়ে সিগারেট হাতে এসে বসল বোনের পাশে। সোমা চায় চিনি মেশাতে মেশাতে বলল, বিজু, ও নাকি রাতের বেলা বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। কে বলেছে তোমাকে? করে কি না বল। আর করবে না, হেভি ধাতানি দিয়ে দিয়েছি। মারধর করেছিস? আরে না, তুমি কি ভাবো আমি রাত দিন মারামারি করে বেড়াই? আমি লোকটাকে কঠিন করে বলে দিয়েছি, আপনাকে 3 বার এখানে হাঁটাহাঁটি করতে দেখেছি, আর যেন না দেখি। মামদোবাজি আমি সহ্য করব না। একজন লোক যদি বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়,
তাহলে তোর অসুবিধা কি? বিজু খুব অবাক হল। সোমা বলল, এমন তো না যে সে কারোর ক্ষতি করছে। ও একটা ক্রিমিনাল লোক আপা। বলো, ক্রিমিনাল না? সোমা চুপ করে রইল। বিজু বলল, একটা কথা সত্যি করে বলো তো আপা, তুমি ওর কাছে ফিরে যেতে চাও? না। কখনো কি তোমার মনে হয়েছে যে চলে এসে তুমি ভুল করেছ? না। শুনে ভালো লাগলো আপা। তোমার কাণ্ড কারখানায় মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। সোমা বলল, তুই যখন ওসব কথা ওকে বললি তখন ও কি বলল? তুমি এখন ওসব নিয়ে ভাবছ? কি বলল? কিছুই বলেনি। এখানে আসতো কেন জিজ্ঞেস করেছিলি? না, কথা বলার অবস্থা ছিল না। কেন? মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ দেখলাম। কেউ বোধহয় হেভি পিটন দিয়েছে। সোমার হাত থেকে চা ছলকে পড়ল। বিজু বলল, ঠাট্টা করছিলাম আপা, তোমার রিয়াকশন দেখছিলাম। লোকটা বহাল তো বিয়েতেই আছে, তবে মার একদিন সে খাবে। পাবলিক তাকে পিটিয়ে লম্বা বানাবে। তোমার শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। সোমা উঠে দাঁড়াল। বিজু উঠল। সোমার পেছনে পেছনে আসতে আসতে বলল, তুমি খুব শক্ত মেয়ে, তবে তোমার আরও শক্ত হওয়া দরকার। তোকে উপদেশ দিতে হবে না। উপদেশ দিচ্ছি না আপা, আর শুধু একটা কথা বলবো, তোমার ওই প্রফেসর ভদ্রলোক খারাপ না, ভালো। তুমি যদি ওনার বাসায় যাও আমি রাগ করব না, বরং খুশি হব। শুধু আমি একা না, এবারই সবাই খুশি হবে। বড় চাচাকে নিয়ে যেতে মিথির দুই মামা এসেছেন। বাড়ির সামনে একটা পিকআপ এবং একটা ডাই হার্সুল গাড়ি দাঁড়িয়ে। পিকআপে জিনিসপত্র তোলা হচ্ছে। ব্যাপারটা উর্মি বারান্দায় দাঁড়িয়ে দেখল। তার খুব খারাপ লাগল। সে ভেতরে এসে বিজুকে বলল, ওরা সবকিছু নিয়ে চলে যাচ্ছে। বিজু বলল, যাক না, তোর এত মাথা ব্যথা কিসের? মিথি তিথিরা খুব কান্নাকাটি করছে। বারান্দায় দাঁড়িয়ে দেখার কোনো দরকার নেই। বড় আপা কোথায়? ওই বাড়িতে। যা, আপাকে ডেকে নিয়ে আয়। উর্মি বলল, আমি পারব না, এরকম কান্নাকাটির মধ্যে আমি যাব নাকি? বড় চাচা ভীষণ হইচই করছেন। তিনি কিছুতেই যাবেন না। ক্রমাগত বলছেন, ওরা আমাকে নিয়ে মেরে ফেলবে, খুনির দল আমাকে নিয়ে মেরে ফেলবে, আমাকে নিয়ে খুন করবে, খুন করতে নিয়ে যাচ্ছে। মিথির দুই মামা খুবই বিরক্ত হচ্ছেন। ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। গাড়ির দুই ড্রাইভার তার হাত ধরে তাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে। তিনি গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন। তাকে ঘর থেকে বের করতে ড্রাইভার দুজনকে খুব বেগ পেতে হল। মিথির বড় মামা বিরক্ত গলায় বললেন, এই সামান্য কাজে তোমরা সারাদিন লাগিয়ে দিচ্ছ, হাত দুটো শক্ত করে ধরো না কেন? বাড়ি থেকে বের করে আনার পর বড় চাচা কিছুক্ষণের জন্য চিৎকার করলেন। তারপর শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বিজুকে ডাকতে শুরু করলেন, ও বিজু, বিজু, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ও বিজু, বিজু, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। বিজু, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মিথির ছোট মামা বললেন, একজন কেউ মুখটা চেপে ধরো, চিৎকার সহ্য করা যাচ্ছে না। আহ, কি যে যন্ত্রণা! বড় চাচাকে পিকআপে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। ড্রাইভার দুজন পেরে উঠছে না। সাহায্যের জন্য মিথির বড় মামা এগিয়ে এলেন। বড় চাচা ফুপিয়ে ডাকতে লাগলেন, ও বিজু, বিজু। বিজু বেরিয়ে এলো। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল বড় চাচার দিকে। তারপর গর্জন করে উঠল, একটা মানুষ যেতে চাচ্ছে না, তারপরও আপনারা তাকে জোর করে নিয়ে যাবেন? পেয়েছেনটা কি আপনারা? মগের মূল্যক নাকি? বড় চাচা কান্না থামিয়ে উঁচু গলায় বললেন, হুঁশি মেরে ওদের নাক ফাটিয়ে দে বিজু, কথায় কাজ হবে না, কথার মানুষ এরা না। বিজু বলল, যান, রেখে আসুন। মিথির বড় মামা বলল, কি বলছো তুমি? চিকিৎসা করাতে হবে না? এখানে চিকিৎসাটা কি করাবে? আমরা করাবো। আমরা কি পানিতে ভেসে গেছি নাকি? একটা লোক ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, তবু তাকে নিয়ে যাবেন? পেয়েছেনটা কি? বড় চাচা বললেন, খামাখা কথা বলে সময় নষ্ট করছিস বিজু, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দে, এরা কথার মানুষ না। বিজু বলল, যান, রেখে আসুন, নইলে অসুবিধা হবে, পাড়ার লোক ডেকে ধোলাই দিয়ে দেব। বড় চাচা আনন্দে হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, দেরি করিস না, ধোলাই দিয়ে দে, রাম ধোলাই দিয়ে দে। বড় চাচাকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তিথি মিথিরা গাড়িতে উঠে বসেছিল। তারা নেমে আসছে। মালপত্র নামানো হচ্ছে। উর্মি বারান্দায় আছে। বিজু একদিন ইলেকট্রিশিয়ানের সামনে তার গালে চড় মেরেছিল। এই অপরাধের জন্যে কোনোদিন সে বিজুকে ক্ষমা করবে না বলে ভেবে রেখেছিল। আজ ক্ষমা করল। সে এগিয়ে গেল জিনিসপত্র নামানোর কাজে বিজুকে সাহায্য করার জন্যে।
বড় চাচা এখন বেশ স্বাভাবিক। তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকে চেঁচিয়ে বলছেন, কাচের জিনিস আছে, আস্তে নামা। এরা কোনো একটা কাজ ঠিকমতো করতে পারে না। বিজু, উর্মিটাকে একটা ধমক দে তো, কিরকম টানাটানি করছে, ভাঙবে না? সোমা নতুন বই নিতে এসেছে। তিনি বই বেছে দিচ্ছেন। সোমা দেখল একটা কুচকুচে কালো বিড়াল তার পায়ে গা ঘষছে। সোমা বলল, এই বিড়ালটা কি আপনার? না, বিড়াল আমার পছন্দের প্রাণী না। তবে আমার স্ত্রী পছন্দ করত, বিড়ালকে খেতে টেতে দিত। এই কালো বিড়ালটা হচ্ছে আমার স্ত্রীর পোষা বিড়ালগুলোর কোনো একটার বংশধর। আপনি কি একে খেতে টেতে দেন? হ্যাঁ, দিই। আমার স্ত্রীর প্রতি মমতা থেকেই দিই। এমনিতে কিন্তু কুকুর বেড়াল কোনোটাই আমি পছন্দ করি না। আমিও করি না। তিনি হাসতে হাসতে বললেন, লোকে বলে যারা পাখি পছন্দ করে তারা পশু পছন্দ করে না। তুমি কি পাখি পছন্দ করো সোমা? জানি না, করি বোধহয়। আজ এই বইটা নিয়ে যাও। প্রথমে ১০০ পাতা কষ্ট করে পড়তে হবে, তারপর দেখবে হাত থেকে বই নামাতে পারছ না। সোমা জবাব দিল না। সে কালো বিড়ালটার দিকে এক দৃষ্টিতে কি যেন দেখছে। সোমা চাপা গলায় বলল, ও বিড়াল খুব পছন্দ করে। বলেই সে অসম্ভব লজ্জা পেয়ে গেল। তিনি অবাক হয়ে দৃশ্যটা দেখলেন। নরম স্বরে বললেন, উনি বিড়াল পছন্দ করতেন? জি, একবার রাস্তা থেকে একটা বিড়াল ধরে নিয়ে এসেছিল। পিঠে ঘা হয়েছিল, তাই রোজ ডেটল দিয়ে ঘা ধুয়ে দিত, পুঁজ পরিষ্কার করত। আমার গা ঘিনঘিন করত, ভাত খেতে পারতাম না। বিড়ালটা অবশ্যই বাঁচেনি, ৭ দিনের দিন মরে গেল। উনি খুব কষ্ট পেয়েছিলেন মনে হয়। হ্যাঁ, হাউমাউ করে কিছুক্ষণ কাঁদল। তার পরপরই অবশ্যই খুব স্বাভাবিক। ওর কষ্ট বেশিক্ষণ থাকে না। সোমা। জি? তুমি কিন্তু এখন ওই ভদ্রলোককে খুব পছন্দ করো। সোমা চুপ করে রইল। তিনি নরম স্বরে বললেন, এসো, আমরা বাইরে খানিক্ষণ বসি। তারা বারান্দায় এসে বসল। তিনি একটা সিগারেট ধরিয়ে সহজ গলায় বললেন, সোমা, আমার মনে হয় তোমার ওই ভদ্রলোকের কাছে ফিরে যাওয়াই উচিত। তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সে কেমন মানুষ আপনি কিছুই জানেন না বলে এটা বলতে পারলেন। ধরে নিলাম খুবই খারাপ মানুষ, কিন্তু তুমি তাকে বদলাবার কোনো চেষ্টা কি করেছ? আমার কেন জানি মনে হচ্ছে তুমি করনি। করে দেখো না। সোমা তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তিনি বললেন, চা খাবে? সোমা বলল, না। তিনি ভারী গলায় বললেন, তোমাকে ওর কাছে ফিরে যেতে বলছি কেন জানো? ওই মানুষটার জন্যে তোমার তীব্র ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছ না। আমি যা বুঝতে পারিনি, আপনি কি করে তা বুঝে ফেললেন? বেড়াল তুমি পছন্দ করো না, কিন্তু গভীর মমতায় তুমি কালো বেড়ালটার দিকে তাকিয়ে রইলে, কারণ তোমার খুবই প্রিয় একজন বেড়াল পছন্দ করে। সোমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, বড্ড চায়ের তৃষ্ণা হচ্ছে। তুমি কি আমাকে ১ কাপ চা বানিয়ে খাওয়াবে? রান্নাঘরে সবই হাতের কাছে আছে। সোমা চা বানানোর জন্য উঠে দাঁড়াল। সন্ধ্যা পার হয়ে গেছে। কামাল এখনো বিছানায়। দুপুরে ঘুমিয়েছিল, বিকেলে ঘুম ভেঙেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। এই সময়টা তার খুব খারাপ যায়। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে। আজও কাঁদতে ইচ্ছা করছে। বিড়ালের বাচ্চাগুলোর চোখ ফুটেছে, সবকটা এখন বিছানায় বালিশ নিয়ে কামড়াকামড়ি করছে। কি সুন্দর দৃশ্য! কাউকে দেখাতে ইচ্ছা করে, দেখানোর কেউ নেই। কামালের বুক হু হু করে। ঘর অন্ধকার, আলো জ্বালাতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে কিছু করতে মন চায় না। আকাশ মেঘে মেঘে ঢাকা, গুড়গুড় শব্দ হচ্ছে। মনে হয় ঢালা বর্ষণ হবে। একটু একটু বৃষ্টি বোধহয় হচ্ছে। ঝিরঝির শব্দ কানে আসছে। একটা বিড়াল কামালের বুড়ো আঙুল কামড়াবার চেষ্টা করছে। কামাল বলল, তোরা কিন্তু বড় বেশি বিরক্ত করছিস, লাথি খাবি। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কামাল বলল, কে? কেউ জবাব দিল না। আবার মৃদু টোকা পড়ল। কামাল দরজা খুলে তাকিয়ে রইল। সোমা দাঁড়িয়ে। সোমা বলল, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে কি হয়েছে দেখো না। কামাল বলল, তুমি কেমন আছো সোমা? বলতে বলতে তার চোখ ভিজে উঠল। সন্ধ্যাবেলার এই সময়টা ভালো না।
এই সময় মানুষ বড় একাকী বোধ করে, তাদের বুক হু হু করে, অকারণেই তাদের চোখ ভিজে ওঠে। সন্ধ্যাবেলার এই অদ্ভুত সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে নেই, তবু সব মানুষই প্রিয়জনদের কাছে যাবার জন্যে এই সময়টাই বেছে নেয়। কেন বেছে নেয় কে জানে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দ্বৈরথ। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।